আজকের গল্পটা শোনার পর হয়তো রাতের ঘুমটা একটু কঠিন হয়ে যেতে পারে। চলেন, আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই ছায়াময় জগতে, যার নাম রাত ৩টার ছায়া। আচ্ছা, একবার ভাবুন তো, চারদিক একদম চুপচাপ, গভীর রাত, আর ঠিক এই সময়ে প্রতিদিন একই টাইমে আপনার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আপনি কি করবেন? ধরবেন ফোনটা নাকি ইগনোর করবেন? ঠিক এই প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। তো চলুন একদম গল্পের ভেতরে ঢুকে যাই। আমাদের মেন ক্যারেক্টার রাহুল নিদের ঘরে বসে আছে। ঘড়িতে রাত প্রায় ৩টা। বাইরে কি বলবো, প্রচণ্ড ঝড়, জানালার কাজগুলো ঠকঠক করে কাঁপছে। মানে সব মিলিয়ে একটা পারফেক্ট ভুতুরে পরিবেশ। আর রাহুলের চোখে একদম ঘুম নেই, কারণ ও জানে আর কিছুক্ষণ পরেই কি হতে চলেছে। আসলে ঘটনাটা নতুন না, বেশ কিছুদিন ধরেই ঘটছে। প্রতিদিন ঠিক রাত ৩টে বাজলেই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রথম দিন তো ও ভয় ধরেইনি, দ্বিতীয় দিন একটু সাহস করে ধরেছিল, কিন্তু ফোনের ওপাশে কেউ ছিল না। ছিল শুধু কারোর ভারী ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। আর আজ আজ হলো তৃতীয় রাত। বুঝতেই পারছেন ভয়ের লেভেলটা এখন কোথায়। আর ঠিক তখনই ঘড়িতে রাত 2:59 ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বড় বড় করে লেখা আননোন নাম্বার। রাহুলের হাত রীতিমতো কাঁপছে, বুকের ভেতরটা এমনভাবে ধুকপুক করছে যেন এখনই ফেটে যাবে। এবারও কি করবে? ধরবে ফোনটা? অনেক দোটানার পর রাহুল শেষমেশ ফোনটা ধরল। কয়েক সেকেন্ড দম বন্ধ করা নীরবতা। তারপর ফোনের ওপাশ থেকে ভেসে আসলো একটা হিমশীতর ভাঙা ভাঙা গলা। খুব আস্তে করে বলল, পেছনে তাকিও না। ব্যাস এইটুকুই। কথাটা শেষ হতেই লাইনটা কেটে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা একবার তপ করে জ্বলে নিভে গেল। মনে হলো যেন কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে গেল হঠাৎ। এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার পর কি আর একা থাকা যায়? রাহুল পরের দিন সকালেই চলে গেল ওর বন্ধু ইমরানের কাছে। ও বুঝতে পারছিল এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, কোনো একটা গল্প লুকিয়ে আছে। তো চলুন দেখি সেই রহস্যটা আসলে কি। ইমরান যা বলল সেটা শোনার জন্য রাহুল একদমই প্রস্তুত ছিল না। ও জানালো যে এই বাড়িতে রাহুলের আগে অর্ণব নামের একটা ছেলে থাকত, আর তার সাথেও ঠিক একই ঘটনা ঘটত, প্রতি রাতে ফোন কল। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপার হলো অর্ণব এই ঘরেই মারা যায়। লোকে বলে ওর মৃত্যুর কারণ ছিল ওই ফোন কলগুলোই। অর্ণবের গল্পটা শোনার পর রাহুলের ভেতরের ভয়টা কেমন যেন একটা জেদে পাল্টে গেল। ও ঠিক করল, না, আর পালানো নয়। আজ রাতে সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। যা হওয়ার আজই হবে। সে মুখোমুখি হবে ওই অজানা সত্তার। আবার সেই রাত, ঘড়ির কাঁটা ৩টার দিকে এগোচ্ছে, আর ফোনটাও বেজে উঠল। কিন্তু এবার ওপাশের গলার আওয়াজটা আরও পরিষ্কার, আরও ভয়ঙ্কর। মনে হচ্ছে যেন কেউ কানের ঠিক পাশেই ফিসফিস করে কথা বলছে। কণ্ঠতা দাবি করল, এটা আমার ঘর। আর এরপর একটা হিমশীতল হুমকি, আজ তুই দেখবে, বলেই লাইনটা আবার ডেড। ফোনটা কাটল, আর সাথে সাথেই ঘটল অদ্ভুত এক ঘটনা। ঘরের কোনায় যে পুরনো বড় আয়নাটা ছিল, ওটা কেমন যেন অল্প অল্প কাঁপতে শুরু করল। রাহুলের চোখ সেদিকেই আটকে গেল। ওর বুকের ভেতরটা বলে উঠল, আসল খেলাটা বোধহয় এবার শুরু হবে। একটু সাহস করে রাহুল আয়নাটার দিকে এগিয়ে গেল, আর যা দেখল তাতে ওর শরীরের রক্ত পানি হয়ে যাওয়ার জোগাড়। আয়নার ভেতরে ও নিজেকে দেখতে পাচ্ছে না। ওখানে ওরই মতো দেখতে অন্য কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো একদম ধবধবে সাদা, মুখে একটা বীভৎস ভয়ঙ্কর হাসি, আর চামড়াগুলো সব ফাটা ফাটা। শুধু তাই না, আয়নার ভেতরের ওই ছায়ামূর্তিটা আস্তে আস্তে কাচের ভেতর দিয়েই হাত বাড়াতে শুরু করল রাহুলের দিকে, যেন ওকে টেনে ভেতরে নিয়ে যাবে। আর ওই হিম শীতল গলায় প্রতিধ্বনির মতো করে বলে উঠল, তুই আমার জায়গা নিয়েছিস। রাহুল এবার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল, এই জিনিসটা ওকে শুধু ভয় দেখাতে আসেনি, এর উদ্দেশ্য আরও ভয়ঙ্কর। এই ঘটনার পর তো রাহুল প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। ও বুঝে গেছে এটা কোনো সাধারণ ভূতের কেস না, এর পেছনে আরও বড়, আরও গভীর কোনো রহস্য আছে। তাই শেষ চেষ্টা হিসেবে ও সাহায্যের জন্য গ্রামের সবচেয়ে পুরনো আর জ্ঞানী একজন মুরব্বির কাছে গেল। কিন্তু ওই বৃদ্ধ যা বললেন তা যেন ভয়ের আগুনে আরও ঘি ঢালল। তিনি জানালেন, হ্যাঁ, ওটা অর্ণবের আত্মাই, কিন্তু অর্ণব নিজে মরেনি, ওকে খুন করা হয়েছিল। আর খুনটা করেছিল তারই ছায়া, মানে তারই একটা শয়তানি সত্তা। আর এখন ওই ছায়াটা একটা নতুন শরীর খুঁজছে, আর তার টার্গেট রাহুল। ওই মুরব্বী রাহুলকে শেষ একটা ওয়ার্নিং দিলেন, বললেন, শোনো,
আজ রাতে ৩টের পর যাই হয়ে যাক কোনোভাবেই আয়নার দিকে তাকাবে না। যদি তাকাও তাহলে তুমি আর তুমি থাকবে না, তোমার পুরো অস্তিত্বটাই শেষ হয়ে যাবে। রাহুল ঠিক করেছিল সে আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকবে না, পালিয়ে যাবে। কিন্তু কিসমত দেখুন, সারাদিনের ক্লান্তি আর আতঙ্কে বেচারার কখন যে চোখ লেগে গেছিল ও নিজেও টের পায়নি। আর গল্পের আসল ক্লাইম্যাক্সটা ঠিক এইখান থেকেই শুরু। ঠিক রাত ৩টে ফোনের বিকট শব্দে রাহুলের ঘুম ভেঙে গেল। ও আতঙ্কে লাফ দিয়ে উঠল, কিন্তু তার চেয়েও বড় ধাক্কা খেল এটা দেখে যে ও ফোনটা ধরার আগেই কলটা রিসিভ হয়ে গেছে, আর ওপাশ থেকে সেই ঠান্ডা জয়ী গলার আওয়াজটা ভেসে এলো, সময় হয়ে গেছে। এরপর যা হলো সেটা বোধহয় দুঃস্বপ্নেরও অধম। রাহুলের শরীরটা আর ওর নিজের কন্ট্রোলে রইল না। ওর নিজের হাত পাই যেন ওর শত্রু হয়ে গেল। ও বিছানা থেকে নেমে নিজের ইচ্ছার বিরুদ্ধে আস্তে আস্তে আয়নাটার দিকে হাঁটতে শুরু করল। ওর মন চিৎকার করে বলছে, না, আমি যেতে চাই না, কিন্তু ওর গলা দিয়ে একটা আওয়াজও বের হচ্ছে না। অবশেষে ওর শরীরটা ওকে টেনে নিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড় করালো। আর আয়নায় তাকিয়ে রাহুল যা দেখল সেটা অবিশ্বাস্য। আয়নার বাইরে দাঁড়িয়ে থাকা ওর নিজের চোখ দুটো হয়ে গেছে কুচকুচে কালো, একদম প্রাণহীন। আর আয়নার ভেতরে যে প্রতিবিম্বটা, সেটা দেখতে একদম স্বাভাবিক, কিন্তু ওর মুখে একটা ঠান্ডা বিজয়ের হাসি। এক্সচেঞ্জটা কমপ্লিট। পরদিন সকাল, রাহুলের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা শেষে দরজা ভেঙে ওর ঘরে ঢোকে। চলুন দেখি ভেতরে তারা কি অবস্থায় রাহুলকে দেখতে পেল। ভেতরের দৃশ্যটা ছিল শিউরে ওঠার মতো। রাহুল মেঝেতে পড়ে আছে, মৃত। ওর চোখ দুটো একদম ধবধবে সাদা, ঠিক যেমনটা আয়নার ভেতরকার সত্তাটার ছিল। আর ওর ঠোঁটের কোণে সেই একই রকম অদ্ভুত ভয়ঙ্কর হাসিটা লেগে আছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল ওই আয়নাটা। আয়নার উপর জমে থাকা ধুলোর উপর আঙ্গুল দিয়ে কেউ যেন একটা লাইন লিখে রেখে গেছে, আমি ফিরে এসেছি। ছায়াটা তার ফিরে আসার ঘোষণা দিয়ে গেছে। গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু না, কিছু অভিশাপের চক্র কখনো থামে না। এই গল্পের শেষেও অপেক্ষা করছে একটা ফাইনাল টুইস্ট। ওই ঘটনার পর থেকে রাহুলের ফোন নাম্বারটা থেকেই প্রতি রাতে ঠিক ৩টের সময় অন্য কোনো এক নতুন নাম্বারে ফোন যায়। স্ক্রিনে ভেসে ওঠে সেই একই লেখা আননোন নাম্বার, আর ফোনটা ধরলেই ওপাশ থেকে শোনা যায় সেই হিমশীতল কণ্ঠ, পেছনে তাকিও না। তাহলে এবার আপনারাই বলুন, এটা কি গল্পের শেষ, নাকি এক নতুন আরও ভয়ঙ্কর কোনো কিছুর শুরু?